সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতি অনুষ্ঠানে। আমরা আমাদের অনুষ্ঠান মূলত আলোচনা করে থাকি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে এর উন্নয়ন কর্মকাণ্ড ব্যাপকভাবে ত্বরান্বিত হবে। আর এই আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন সংশ্লিষ্ট কাজে যারা ওতপ্রোতভাবে জড়িত আছেন। তার এই ধারাবাহিকতায় আমরা আজ অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আমরা আজ কাছে পেয়েছি। আমার সাথে আছেন জনাব সুজাদুর রহমান সুজাদ, সাবেক ছাত্রনেতা এবং একই সাথে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট আছেন এবং বাংলাদেশ উন্নয়ন দিকে এগিয়ে নেওয়ার জন্য ওতপ্রোতভাবে কাজ করছেন। এবং আমার সাথে আছেন জনাব আবু শাকের তানিম খান, একজন আইটি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা দুজন কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি প্রথমে যাব আবু শাকের তানিম খানের কাছে। তানিম খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ আইটি সেক্টর নিয়ে কাজ করছেন এবং আমরা যে উন্নয়নের কথা বলছি সেখানে কিন্তু আইটি সেক্টর একটি বড় ভূমিকা পালন করছে। কিন্তু তো আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই সেক্টরটা হচ্ছে আপনার আজকের যে বাংলাদেশটা দেখতেছেন, আমরা পিছনের দিকে যদি চলে যাই, পিছনের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ, আজ থেকে আমরা 7 ইয়ার্স বা 8 ইয়ার্স আগে যে বাংলাদেশ দেখেছি, আজকের বাংলাদেশ ঘরে ঘরে আমরা দেখবেন আপনি যে মানুষ ব্যাংক, বীমা, স্কুল প্রতিষ্ঠান, যেই সেক্টরগুলো আছে, যেই ধরনের সেবা সার্বিক সুবিধাগুলো আমরা ঘরে বসে আমাদের ইন্টারনেটের মাধ্যমে পেতে যাচ্ছি। এবং তথ্য সেবা কেন্দ্রগুলো আমরা যে কোনো তথ্য সেবা আমরা কল সেন্টার ভিত্তিক যে গভর্নমেন্ট বাংলাদেশ সরকার যে কল সেন্টারের লাইসেন্স দিয়েছেন যাদেরকে, সেই লাইসেন্সের মাধ্যমে যারা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করেছেন কল সেন্টারে, তাদের কাছ থেকে তথ্য সেবাগুলো আপনি দেখবেন যে বিভিন্ন শ্রেণীর দেশের সাধারণ জনগণ এই সেক্টর থেকে আপনার যথেষ্ট সুযোগ সুবিধা পেতে যাচ্ছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে আমরা জানি যে সরকার এখন কিন্তু যে কোনো একটা ইনফরমেশন হলে কিন্তু সহজে কিন্তু আমরা সেটা কিন্তু মোবাইলে SMS এর মাধ্যমে কিন্তু পেয়ে থাকি। কিন্তু আপনারা এই বিষয়টা জানি যে প্রোভাইড করছেন আর কি, যে সহজে মানুষের কাছে তথ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য। এটি আসলে কিভাবে করছেন যদি আমাদেরকে একটু বলেন? এটি অ্যাকচুয়ালি আমরা এক সেন্সে বলবো যে সারা বাংলাদেশের মানুষকে আমরা যেমন একটা দিবস বা একটা গভর্নমেন্টের একটা বড় পরিকল্পনার যে একটা ইস্যু গভর্নমেন্ট যদি নিয়ে থাকে হাতে, সেটা সারা বাংলাদেশের জনগণকে আমরা আপনার দেখা যাচ্ছে যে এই টেলি সেক্টরের মাধ্যমে আমরা খুব স্বল্প সময়ের ভিতরে এটা জনগণের কাছে, জনগণের হাতে পৌঁছে দিতে পারি। মোবাইলের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাচ্ছে তাদের নাম্বারে। আর ডিজিটালাইজেশন করার জন্য আপনারা এই সেক্টর, আইটি সেক্টরে আর কি কি পদক্ষেপ গ্রহণ করবেন সামনে ডিজিটালাইজেশন করার জন্য? ডিজিটালাইজেশন করার জন্য আমরা মূলত যে সেক্টরটা ভাবতেছি এখন, যেমন আমাদের কল সেন্টার, কল সেন্টারগুলোকে গভর্নমেন্ট, আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ইনি আপনার কল সেন্টারকে ইন্ডাস্ট্রি ঘোষণা করেছেন, যেটা আপনারা জেনে থাকেন। তো এই সেক্টরে আমরা ব্যাপক কর্মসংস্থানের যে একটা সুযোগ আছে, এই বিষয়টা মনে করেন আপনার আমাদের আঙ্গিক থেকে এটা মনে করেন দক্ষ এবং মনে করেন স্কিল জনশক্তি তৈরি করে আমাদের দেশকে আমরা একটা উন্নয়ন অগ্রযাত্রার দিকে নিয়ে যেতে পারি। আমি আপনার কথা শুনবো। আমি একটু জনাব সুজাদ সাহেবের কাছে যাচ্ছি। সুজাদ সাহেব দীর্ঘদিন ধরে বাংলাদেশের ডেভেলপমেন্টের সাথে আছেন। তো বাংলাদেশের ডেভেলপমেন্ট যে সরকার, যে ভিশন, আপনাদের সরকার যে ভিশন 2041 ঘোষণা করেছে, এটার জন্য আপনারা কিভাবে কাজ করছেন? কারণ তরুণ প্রজন্ম কিন্তু যদি আমরা দেখেছি যে উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে সবসময় আর কি, আপনারা কিভাবে কাজ করছেন এটিতে? আপনাকে ধন্যবাদ। আমাদের এই ভিশন 2041 যাওয়ার আগে আমাদের ভিশন ছিল প্রথমত আমাদের 2021, এবং তার আগে আমাকে বলতে হয় যে মানুষকে স্বপ্ন দেখানো, ভিশন দেখানো, এই কাজটি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু দেশের মানুষকে, তৎকালীন 7 কোটি মানুষকে আপনার স্বাধীনতা এবং স্বাধিকারের স্বপ্ন দেখিয়েছেন এবং সেই স্বাদ পূরণ করেছেন, স্বাদ পূরণ করেছেন 1971 সালে। স্বাধীনতা উত্তরকালে তারই তনয়া জননেত্রী শেখ হাসিনা, আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, সর্বপ্রথম একটি রাষ্ট্রীয়ভাবে একটি জাতিকে স্বপ্ন দেখানো, ভিশন দেখানো, এই কাজটি তিনি করতে পেরেছিলেন। আপনি লক্ষ্য করবেন প্রতিটি মানুষের, আপনার, আমার এবং পরিবারের সকলেরই একটি ব্যক্তিগত গোল সেট করা থাকে, পরিবারের গোল সেট করা থাকে, কিন্তু রাষ্ট্রীয় গোল বাংলাদেশ উত্তরকালে, স্বাধীনতা উত্তরকালে কেউ দেখাতে পারেনি। আমার নেত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনা প্রথম দেখিয়েছেন সেই ভিশন 2021। তারপর বিগত 10ম নির্বাচনের আগে তিনি ভিশন 2041 ঘোষণা করেছেন। সেখানে ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছে ভিশন 2021 এর প্রথমার্ধে 2008 সালে। যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলা হয়েছিল তখন অনেকেই শুনে হাস্যরস করেছে, উপহাস করেছে, কিন্তু আজকের বাংলাদেশ 2014-তে এসে অনেকেই অবাক হয়ে গেছেন যে বাংলাদেশ এত দূর কিভাবে পৌঁছলো। তার যদি একটা আমি উদাহরণ দিতে যাই, ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 64টি জেলায় তথ্য বাতায়ন খুলেছেন। এছাড়া
প্রত্যেকটি ইউনিয়নে 4501টি ইউনিয়নে তথ্য এবং সেবা কেন্দ্র চালু করেছে। এরকম উল্লেখযোগ্য অনেক আমাদের উন্নয়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে, যেগুলো বেঞ্চমার্ক হিসেবে আমরা উল্লেখ করতে পারি। আপনি যদি জানতে চান আমি আপনাকে আরো তথ্য দিতে পারি। আপনারা জানেন ওডেস্কে বাংলাদেশ এখন তৃতীয় স্থানে অবস্থান করছেন। আইসিটি সেবার ক্ষেত্রে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে রয়েছেন। আউটসোর্সিং 30টি দেশের মধ্যে বাংলাদেশ দৃঢ় অবস্থানে অবস্থান করতেছেন। এভাবে বাংলাদেশ দ্রুত ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটালাইজ বাংলাদেশ করার ক্ষেত্রে আপনাকে প্রথমত যেটা করতে হবে বিদ্যুতের উন্নয়ন। আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার ইতিমধ্যে বিদ্যুৎ উন্নয়নের ক্ষেত্রে মাইল ফলকে স্পর্শ করেছে, 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা স্পর্শ করেছে। কিন্তু সেখানে কিন্তু এখন কিন্তু ল্যাকিংস আছে। আমরা কিন্তু এখন 10,000 মেগাওয়াটের পরও কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে বিদ্যুতের ল্যাকিংস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, আপনাকে সেই বিষয়ে বলতে হলে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমরা অর্জন করেছি, বাট অনেক ক্ষেত্রেই আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ঠিকমতো গ্যাস সাপোর্ট, আমাদের যে প্রাইমারি ফুয়েল রয়েছে গ্যাস সাপোর্ট অনেক ক্ষেত্রে আমরা দিতে পারি না, ফলে অনেক বিদ্যুৎ কেন্দ্র অনেক সময় ঠিকমতো সচল থাকে না, যার ফলে আমরা 10,000 মেগাওয়াট বিদ্যুৎ এই মুহূর্তে পাচ্ছি না। আশা করি আমরা অতি দ্রুত সেই সাপোর্ট দিতে পারলে বাংলাদেশে এখন যেই গরমে মানুষ ওষ্ঠাগত, আপনার আগের মতো যদি সেই অবস্থা থাকতো, সেই বিএনপির আমলে বিদ্যুতের যে অবস্থা ছিল সেই অবস্থা যদি বাংলাদেশ থাকতো, তাহলে আজকে মানুষ দেখতেন রাস্তায় নেমে চলে আসতো। কিন্তু আমরা জানি যে আসলে বিএনপির সময় ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আওয়ামী লীগের সময় হয়তো বা একটু বেশি হতে পারে। কিন্তু প্রত্যেক সরকারের সময় সরকার চেয়েছে যে তাদের আসলে ডেভেলপমেন্ট করার জন্য, বিদ্যুৎ সেক্টর বলেন, অন্যান্য যে সেক্টরগুলো আছে সেখানে কিন্তু ডেভেলপমেন্ট করার কথা তারা ভাবছেন বা করেছেন। কিন্তু আমি আপনাকে এর সাথে দ্বিমত পোষণ করতে চাই, কারণ বিএনপি সরকার আমলে যে সব সেক্টরে উন্নয়ন করেছে তা না। বিদ্যুতের কথা যদি বলেন, আমাদের আওয়ামী লীগের আমলে যখন 1996 থেকে 2001 সালে যে 3,782 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রেখে গিয়েছিলাম, বিএনপির 5 বছরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত সেই 3,782 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন অবস্থায় ছিল। সেখান থেকে আজকে বাংলাদেশ 10,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা অর্জন করেছে। সত্যি গর্বের বিষয়। আবার আরেকটা বিষয় আপনাকে যদি বলি, যে আপনি যেটা বলছেন প্রত্যেকটি সরকারি তুলনামূলক উন্নয়নের কথা যদি বলতে যাই, বিএনপির আমলে আপনার আমাদের দেশে মোবাইল ইউজারের সংখ্যা ছিল 3 কোটি 3.5 কোটির মতো, এখন মোবাইল ইউজার্সের সংখ্যা প্রায় 11 কোটি। আপনার সেই আমলে আপনার 12 লাখ লোক ইন্টারনেট ব্যবহার করতো, কিন্তু আমাদের আমলে আমাদের সরকারের 5 বছরে এখন প্রায় 3.5 কোটি লোক আপনার ইন্টারনেট ব্যবহার করে। আমি এই সুন্দর সুন্দর কথা শুনবো। আমি একটু তানিন খানের কাছে যাচ্ছি। তানিন খান, যেটা বলছে যে ইউনিয়ন এবং পর্যায়ে তথ্য সেবা কেন্দ্র তারা খুলেছে আর কি, সেখান থেকে কিভাবে আমরা তথ্যটা, অনেকেই বলছে যে সেখানে গিয়ে তথ্য পাচ্ছে না, তো এইটার আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা সরকারের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার জন্য, মানুষের দোরগোড়ায় আরো সেবাটাকে পৌঁছে দেওয়ার জন্য? এই ক্ষেত্রে আপনার ইউনিয়ন ভিত্তিক যে তথ্য সেবা কেন্দ্রগুলো খোলা হয়েছে, এই তথ্য সেবা কেন্দ্রগুলোকে যদি আমরা আপনার যে কোনো একটা হটলাইন এখানে যদি ইউজ করা হয়, আমরা তো জানি মাননীয় প্রধানমন্ত্রী একটা নাম্বার দিয়েছে, যেটা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে যে কেউ এখানে যোগাযোগ করতে পারবে, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা কিন্তু যোগাযোগ করতে পারছে না। আপনি যদি এটা নিয়ে একটু বলেন। এইটা আপনি যে কথাটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী 2টা নাম্বার দিয়েছিলেন, সব সেক্টর থেকে অনেক লোকজন এখানে যোগাযোগ করে নাম্বারটা পরে যোগাযোগ করতে পারেনি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, এই সেক্টরটাকে আমার যে সাজেস্টটা থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই সেক্টরটাকে সারা বাংলাদেশের মানুষের মতামত, অভিযোগ, পরামর্শ এবং এই প্রক্রিয়াটাকে যদি সুন্দর মতো করা যেতে পারে, সেটা হচ্ছে একমাত্র কল সেন্টারের মাধ্যমে এটা সম্ভব। আচ্ছা, কল সেন্টারের মাধ্যমে এই কারণেই সম্ভব, এই সেক্টরে আমরা দেখা যাচ্ছে যে 4টা বা 5টা হটলাইন দিয়ে সারা বাংলাদেশে এই হটলাইনের ব্র্যান্ডিং যদি করা হয়, সেই ক্ষেত্রে বিশেষ সারা বাংলাদেশের মানুষ এই ব্র্যান্ডিং হটলাইনটা জানলো এবং তারা এখানে তাদের এই হটলাইনগুলোতে তারা ফোন করে তাদের অভিযোগ, মতামত, পরামর্শ, যে কোনো ধরনের সাপোর্ট, যে কোনো ধরনের মানে অনেক কিছু জানার যদি প্রয়োজন থাকে সেটা তারা জানতে পারবে এই মাধ্যমে। আর কি বিষয় হচ্ছে যে বাংলাদেশকে কিন্তু ডেভেলপমেন্ট করতে হলে কিন্তু প্রত্যেকটা সেক্টর থেকে ডেভেলপমেন্ট করতে হবে। তা আপনি একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে আপনি বিষয়টি কিভাবে দেখছেন, যে আসলে বাংলাদেশের যে ডিজিটালাইজেশন করার জন্য যে কথাটা বলছে, সেটা কি প্রত্যেকটা সেক্টর কিন্তু এখন কিন্তু ডিজিটালাইজেশন আমরা কিন্তু লক্ষ্য করছি, আমরা ই টেন্ডার দেখছি, অন্যান্য বিষয়গুলো দেখছি, কিন্তু প্রত্যেকটা সেক্টর যদি ডেভেলপমেন্ট করতে আইটি সেক্টর, তাহলে কি করা দরকার? প্রত্যেকটা সেক্টর যদি ডেভেলপমেন্ট করতে হয়, এই ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করব, প্রত্যেকটা সেক্টর, যে গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টর, গুরুত্বপূর্ণ যে সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলোতে আপনার আমি মনে করব যে মানে গভর্নমেন্ট বড় পরিকল্পনা না হোক, ছোট পরিকল্পনা আকারে প্রত্যেকটা সেক্টরকে গভর্নমেন্ট যদি 5 সিটের করে যদি একটা কল সেন্টার রাখে, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি কল সেন্টারকে ইন্ডাস্ট্রি ঘোষণা করেছেন, সেই ক্ষেত্রে আপনার যদি তারা 5 সিটের করে একটা কল সেন্টার রাখে এবং একটা হটলাইন নাম্বার রাখে, সেই ক্ষেত্রে বিশেষে এই সেক্টরে মানে প্রত্যেকটা
প্রত্যক্ষ সেক্টর থেকে আপনি দেখবেন যে 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 ধরনের জনগণ যে ধরনের সেবা চাচ্ছে সেই ধরনের সেবা কিন্তু ওখান থেকে তারা পেয়ে যাচ্ছে। মানুষ কিন্তু তথ্য সংগ্রহ করার জন্যই এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে। তো এই মানে যাওয়ার পিছনে আমরা যদি এটা টোটাল মানে পরিবহন সেক্টরটাকে বলতে আমি যেটা যোগাযোগ ব্যবস্থাটাকে আমি বলি যে যোগাযোগ ব্যবস্থাটাকে যদি আমরা কল সেন্টারের আওতায় আনতে পারি সেক্ষেত্রে মনে করেন এই জ্যামজটও অনেক কমে যাবে। জনাব তানিন খান, আমরা এই কথাগুলো শুনবো, কিন্তু তার মধ্যে ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। জানাচ্ছি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ। আমি যাব তানিন খান। তানিন খান, যেটা বলছিলেন যে আসলে এই মুহূর্তে আর কি করা যেতে পারে ডিজিটালাইজেশন করার জন্য, প্রত্যেকটি সেক্টর ডিজিটালাইজেশন আপনি বলছেন যে করা উচিত এবং হচ্ছে অলরেডি অনেকগুলো হয়ে গেছে আর কি। এই মুহূর্তে সরকারকে পরামর্শ দেওয়ার মতো আপনাকে যদি কিছু থাকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আর কি। এই মুহূর্তে আমার পরামর্শ হচ্ছে সরকার যে পরিমাণ ভূমিকা ডিজিটালাইজেশন ক্ষেত্রে রেখেছে এটা মানে আমি বলবো যে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে আমাদের দেশের জন্য। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যা। সবচেয়ে বড় সমস্যা। এইটাকে যদি আমরা যদি করতে না পারি, টাকা দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট কিন্তু সম্ভব না। কিন্তু সম্ভব। আমরা গভর্নমেন্টের কাছে যে জিনিসটা উপস্থাপন করতে পারি সেটা হচ্ছে গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টরে যদি কল সেন্টারের একটা পার্ট থাকে, এই পার্টের মানে একটা অংশ থাকে, সেখানে মনে করেন কর্মসংস্থানের একটা সুযোগ হয়ে যাবে। আচ্ছা। এবং এটা প্রাইভেট সেক্টরে একটা বিশাল সুযোগ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি দেখবেন যে বেকার সমস্যার একটা বিশাল সমস্যার সমাধান হবে। এবং কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে এটা কি আসলে কি সম্ভব? আমি এই বিষয়টা নিয়ে একটু জনাব সাজিদুর রহমান কাছে। সুজাদুর, আপনি কি বলছেন যে আসলে কি সম্ভব বাংলাদেশের প্রেক্ষিতে এটা? কল সেন্টার, হ্যাঁ, গভর্নমেন্ট যেটা করতে পারে, কল সেন্টার ইতিমধ্যে গভর্নমেন্ট বাংলাদেশ সরকার ইন্ডাস্ট্রি ঘোষণা করেছেন এবং একেবারে স্বল্প মূল্যে লাইসেন্স দিয়েছেন। যারা লাইসেন্স গ্রহীতা তারা ভালোই জানেন এবং অনেকেই লাইসেন্স নিয়েছেন। বিষয়টি হচ্ছে যে কল সেন্টার লাইসেন্স প্রদানের সাথে সাথে যেটা বেশি জরুরি দরকার, উনি যেটা বলছেন যে ওই নির্দেশনা গভর্নমেন্টের আসবে, হয়তোবা ইভেনচুয়ালি আসবে, কিন্তু তার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে কল সেন্টারে যারা পেছনে কাজ করবেন সেখানে আমাদের স্কিলড ম্যান পাওয়ার HR আছে কিনা, সেই স্কিলড ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমাদের একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কিছু ট্রেন আপ করার জন্য সেন্টার তৈরি করতে পারে। সেখানে একটা বিজনেস তরুণ প্রজন্ম কিন্তু সেখান থেকে নিতে পারে, বিজনেস ক্রিয়েট করতে পারে। এবং সেই জায়গাটা তৈরি না হওয়া পর্যন্ত, স্কিলড HR তৈরি না হওয়া পর্যন্ত কল সেন্টার দিনে দিনে যে খুব ভালো জায়গায় যাবে খুব তাড়াতাড়ি সেটা ওভারনাইট চিন্তা করার বিষয় না। আমি আশা করি যে বাই ডিগ্রিস এই কল সেন্টার একটা পর্যায়ে ইন্ডিয়ার মতো বাংলাদেশের কল সেন্টারও এমন একটা জায়গায় যাবে যেখান থেকে অনেক বেশি বৈদেশিক রেমিটেন্স আমরা হয়তো গার্মেন্টসের মতো আর্ন করতে পারবো। আচ্ছা আচ্ছা, সুজাদুর রহমান, আপনি যেটা বলছিলেন যে আসলে দেশকে এগিয়ে যাবে, আসল বিষয় হচ্ছে এখন কি করা দরকার সরকারের দেশকে এগিয়ে নেওয়ার জন্য? আমরা যে বলছি যে উন্নয়ন অগ্রগতি, বাংলাদেশ কিন্তু উন্নয়ন হচ্ছে, আমরা কিন্তু এটা কিন্তু না বলছি না, কিন্তু বাট আরো বেশি ডেভেলপমেন্ট কিভাবে করা যেতে পারে সেখানে আপনি বলছেন যে সমালোচনা করতে হবে, যারা ভালো কাজ করে তাদেরকে সমালোচনা করতে হবে, যারা খারাপ করে তাদেরও সমালোচনা করতে হবে। কিন্তু আসলে কি করা দরকার? আসলে দেখুন, এই সরকার ইতিমধ্যে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছিল এবং নির্বাচনী ম্যানিফেস্টো যারা যে সমস্ত এজেন্ডা ছিল, ম্যানিফেস্টোতে যে সমস্ত উদ্দেশ্য টার্গেট সেট করা ছিল, অনেক টার্গেট কিন্তু ইতিমধ্যে এক্সিড করে ফেলেছে। এবং অতপর দশম নির্বাচনে আবার বাংলাদেশের জনগণ আমাদেরকে আবারও এই সরকারকে ক্ষমতায় এনেছে এবং এই সরকার 2041 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে মিডল ইনকাম গ্রুপের মধ্যে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য যে ভিশন দেখিয়েছে সেটা অসম্ভব না। ইতিমধ্যে বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং জনগণ বুঝতে পেরেছে এবং তরুণ প্রজন্মের যে সেলফলেস স্যাক্রিফাইসেস, আপনি জানেন যে nothing glorious or great achievement cannot be achieved without the selfless sacrifices. আর এই সেলফলেস স্যাক্রিফাইসেস করতে পারে একমাত্র তরুণ প্রজন্ম। আমরা যারা তরুণ প্রজন্ম আছি, জননেত্রী শেখ হাসিনার ডাকে এই সরকারকে সহযোগিতা করার জন্য নিঃস্বার্থভাবে আমরা এগিয়ে আসতেছি এবং তরুণ প্রজন্ম এগিয়ে আসছে এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশ অশ্ববেগে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মে যারা আছে তারাও কিন্তু সম্পৃক্ত আছে এই আপনার উন্নয়ন কর্মকাণ্ডের সাথে, কিন্তু তাদেরকে আরো বেশি কিভাবে সম্পৃক্ত করা যেতে পারে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য? দেখুন, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার জন্য আপনি জানেন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে কল সেন্টার বা SMS এর মাধ্যমে আমাদের সরকারের আমলে আপনি দেখবেন যে আমি সাবেক ছাত্রনেতা হিসেবে আমাকে ওই জায়গাটায় ফোকাস করতে হবে যে প্রতিটি ছাত্র আজকে গ্রাম থেকে আপনি SMS এর মাধ্যমে পরীক্ষার রেজাল্ট জানতে পারতেছে,
অনলাইনে তারা ফর্ম পূরণ করতে পারতেছে, ভর্তি পরীক্ষার ফর্ম পূরণ করার জন্য তাকে রাজশাহীতে ছুটে যেতে হচ্ছে না, বা রাজশাহী থেকে চিটাগাং ছুটে যেতে হচ্ছে না। এই যে ব্যারিয়ার্স গুলা, এগুলো আমাদের সরকার ডিজিটালাইজেশনের মাধ্যমে অনেক কমিয়ে এনেছে। ফলশ্রুতিতে একজন রিমোট গ্রামের ছেলে, সে টেকনাফের হোক বা তেতুলিয়ার হোক, সে কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফর্ম ডাউনলোড করে, সে কিন্তু অনলাইনে ফর্ম ডাউনলোড করে জমা দিতে পারতেছে এবং অনলাইনে তার রেজাল্ট জানতে পারতেছে। ইন্টারনেটের কথা একটু আসতে পারি, যেটা হচ্ছে যে এখন কিন্তু বাংলাদেশে কিন্তু ইন্টারনেট যারা ব্যবহার করছে তাদের কিন্তু মানে যারা নিম্ন পর্যায়ে আছে তাদের কিন্তু দোরগোড়ায় কিন্তু পৌঁছেনি। কিন্তু এখন কিন্তু আমরা দেখেছি 1000 মেগাবাইটের একটা ইন্টারনেট বা এই ধরনের একটা মেগাবাইট যদি ইন্টারনেট যদি আমাদেরকে নিতে হয় বাসা, তাহলে কিন্তু 1000 থেকে 1500 টাকা সেখানে কিন্তু কষ্টের ব্যাপার আছে। কিন্তু আপনার ডিজিটালাইজেশনের কথা বলছেন, কিন্তু এটাকে যদি আপনারা যদি দোরগোড়াতে পৌঁছতে না পারেন তাহলে তো সম্ভব না। আপনি ভালো একটা কথা বলেছেন যে ইন্টারনেট যারা প্রোভাইড করে, আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তারা কিন্তু ব্যক্তি পর্যায়ের উদ্যোক্তা। বাংলাদেশ সরকার কিন্তু এই ব্যান্ডউইথের দাম, যেটা পেছনে দায়ী হচ্ছে ব্যান্ডউইথের দাম 22,000 থেকে এখন প্রায় 10,000 টাকার নিচে করে ফেলছে। কমানোর কারণ হচ্ছে যারা ইন্টারনেট ইউজ করবে তারা যাতে আইএসপির কাছ থেকে সস্তা দামে ইন্টারনেট সার্ভিসটা নিতে পারে। কিন্তু আইএসপির ব্যবসা যারা করেন, আইএসপি হোল্ডার যারা, তারা কিন্তু এখন পর্যন্ত, সরকার ব্যান্ডউইথের দাম কমিয়েছে এর মধ্যে, বাট তারা কিন্তু ইন্টারনেট ইউজার্সদের কাছ থেকে সেই মূল্যেই কিন্তু আপনার আপনি বলেন 1000 মেগাবাইট, সেই একই মূল্যে তারা হয়তো বা বিল নিচ্ছে। কিন্তু এটা দায়িত্ব হচ্ছে যারা ইউজার্স তাদের এবং যারা ব্যবসায়ী তাদের এটা বার্গেনিং করে কমিয়ে আনা। যেহেতু সরকার ব্যান্ডউইথের দাম, যেটা ইউজ করি, ইন্টারনেট ইউজ করি আমরা, সেটার দাম কমিয়েছে, ফলে কেন তারা কমাবে না? সেই জায়গাটা সরকারের দায়িত্ব না, সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে এবং ব্যবসায়ী পর্যায়ে তাদের সেই জায়গাটা বার্গেনিং করে কমিয়ে আনা উচিত। এবং ব্যবসায়ীদেরকেও আমি অনুরোধ করবো তরুণ প্রজন্মের পক্ষ থেকে যে তারা যেন ব্যান্ডউইথের দাম যেহেতু কমিয়েছে, তারাও যেন ইন্টারনেটের কস্ট কমিয়ে দেন। তানিন খান, যে বিষয়টা বলছিলাম যে একেবারে জনগণের দোরগোড়ায় কিন্তু আমাদের ইন্টারনেট সেবা কিন্তু এখনো পৌঁছাতে পারিনি কিন্তু আমরা। তো এক্ষেত্রে আপনি একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আমার মতে জনগণের দোরগোড়ায় মানে ইন্টারনেটের যে সার্ভিসটা, এটা কিন্তু মানে আমার মতে মানে আমার দিক থেকে পৌঁছেছে। আপনি যদি দেখেন, আপনি নিজে মনে করেন আপনি মানে টাকা আজকের দিনে টাকা পাঠাবেন, আপনি কিন্তু দেখেন যে বিকাশ, এটা কিন্তু আপনার ইন্টারনেট বা মানে বর্তমান প্রযুক্তির একটা ক্ষেত্র, তাই না? রাইট, মানে বর্তমান প্রযুক্তির একটা ক্ষেত্র। আমি সেটা তো আপনার সাথে একমত, বাট হচ্ছে আমি বলছি যারা ইন্টারনেট ব্যবহার করবে, কারণ ডিজিটালাইজেশনের কথা শুধু বলছি, কিন্তু সেটা যদি জনগণের সবার কাছে যদি পৌঁছাতে না পারি তাহলে কিন্তু সম্ভব না। যেখানে হচ্ছে যে আমাদের এখন অনেক কস্টলি ব্যাপার কিন্তু এটা কিন্তু আমাদের। এখন আমরা আমাদের গভর্নমেন্ট 3G প্রকল্প হাতে নিয়েছে। এই 3G প্রকল্পের মাধ্যমে আপনার মোবাইল থেকে আপনি ইন্টারনেট, যেটা আপনি বলেছেন যে মোবাইল থেকে অনেক কম রেটে, আপনি 2 টাকা 3 টাকা রেটে 4 টাকা রেটে আপনি মোবাইল মানে যে অপারেটর, এই অপারেটর থেকে আপনি কিন্তু ইন্টারনেট ক্রয় করতে পারতেছেন। এবং আপনার যদি ওই ধরনের সেট থাকে, আপনার অলমোস্ট ওই ধরনের সেট এখন আমাদের যেহেতু 3G প্রকল্প গভর্নমেন্ট হাতে নিয়েছে এবং এটা চলতেছে, সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে আমার দিক থেকে যে সবাই কিন্তু ইন্টারনেটের আওতায় আছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আমরা যে কম্পিউটারের কথা বলছি, সেখানে কম্পিউটার যন্ত্রাংশের কথাও কিন্তু আমরা কিন্তু আসতে হয় যে সেখানে ব্যাটারির পরিমাণটা কিন্তু সরকার কমানোর কথা ছিল। এখন কিন্তু ব্যাটারির পরিমাণটা আমি যদি ভুল না করি তাহলে 20% এখনো ব্যাট হচ্ছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন যে আসলে এখানে ব্যাট না কমানো হয় তাহলে হচ্ছে যে আমরা কিভাবে সেখানে আমরা সবার কাছে কম্পিউটার সেবা আমরা পৌঁছাতে পারবো? হ্যাঁ, কম্পিউটার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে এটা একটা রাষ্ট্রীয় উদ্যোগ যে কম্পিউটার যে যন্ত্রাংশ রয়েছে সেগুলোর উপর ভ্যাট কমানো। ইতিমধ্যে সরকার অনেকাংশে ভ্যাট কমিয়েছেন এবং আগামী বাজেট আমরা আশা করব তরুণ প্রজন্মের পক্ষ থেকে আমারও দাবি থাকবে কম্পিউটার যন্ত্রাংশ ক্ষেত্রে যেন শূন্য ভ্যাট আরোপ থাকে বা শূন্য ট্যাক্স থাকে, সেই অনুরোধ থাকবে। আশা করি আমাদের সরকার সেটা করে দিবেন। আমি সুদর সাহেবের কথায় যেটা আমি রেফারেন্স টানতেছি, যেমন অনেক জায়গা আছে, অনেক সেক্টর আছে, যে সেক্টরগুলোতে অনেক পরিবেশ আছে যেখানে আমরা দেখবো যে আমাদের অনেকের একটি ল্যাপটপ বা একটি কম্পিউটার কেনার মতো কিন্তু সামর্থ্য থাকে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে বিশেষ আমরা এখনকার যে প্রযুক্তিটা এসেছে, মানে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রযুক্তিটা হাতে নিয়েছে 3G প্রকল্পের মাধ্যমে, ইন্টারনেট যে মোবাইল অপারেটরের মাধ্যমে আমরা দেখবো যে অনেকে মোবাইলের মাধ্যমে কিন্তু এখন ইন্টারনেট সেবার ভিতরে কিন্তু আওতায় চলে আসছে। আচ্ছা, যার কারণে এটা মনে করেন এটা বড় পার্ট মনে করে আমি মনে করছি যে এই গভর্নমেন্টের, এটা আমার মতে এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং আমরা এই সেক্টরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সার্বিকভাবে কাজ করছি। আচ্ছা, যেমন সুজা, আপনি মানে বাংলাদেশের যে স্বপ্ন শোনান যে আমাদেরকে স্বপ্নের বাণী, যে আসলে বাংলাদেশ কোথায় দেখতে চাচ্ছেন নতুন প্রজন্ম হিসেবে, এই প্রজন্মের মানুষ হিসেবে বাংলাদেশকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন? যে প্রধানমন্ত্রী আপনি বলছেন আপনাদের সরকার একটা ভিশন ঘোষণা করেছে, তার সাথে আমি একটু একমত হয়ে বলতে চাচ্ছি যে আসলে আপনি স্বপ্ন দেখছেন কি বাংলাদেশ নিয়ে? দেখুন, বাংলাদেশ মার্চিং অ্যাহিড, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং অনেক দূর এগিয়ে এসছে এবং আগামী দিনে 2041 সালে মিডল ইনকাম গ্রুপে প্রবেশ করবে। সেক্ষেত্রে আমরা যেটা বিশ্বাস করি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমি ব্যক্তি পর্যায়েও বিশ্বাস করি যে রোড টু পিস অ্যান্ড প্রসপারিটি, রোড টু
ডেভেলপমেন্ট অ্যান্ড আমি সব ডেমোক্রেসি। রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনাকে জানতে চাচ্ছি, রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনাকে। জি, রোড টু পিস অ্যান্ড প্রসপারিটি, রোড টু ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি, এগুলো ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি, পিস অ্যান্ড প্রসপারিটি একসাথে হেঁটে বেড়ায় এবং একসাথে হাত ধরাধরি করে হাঁটে। আমাদের দেশে এখনকার প্রেক্ষাপটে, কিছুদিন আগেও আমাদের পলিটিক্যাল টার্বুলেন্সি ছিল, কিন্তু আজকে বাস্তবতায় যে আমাদের রাজনৈতিক স্থিতি অবস্থা, এটা যদি বিরাজ থাকে এবং সরকার যদি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে পারে, তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার কি কোনো প্রতিবন্ধকতা আছে আপনি মনে করছেন যে সরকার বেশ কিছুদিন আগে বেশ কিছু প্রতিবন্ধকতা, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বাংলাদেশে বিএনপি এবং জামাতের যে ধ্বংসাত্মক কর্মসূচি ছিল তার মধ্যে দিয়ে আসছে, সেখানে বিরাট একটা ইকোনমিক ট্রমা হয়েছিল। সেই ট্রমা থেকে সরকার স্বস্তির মধ্যে, অতি দ্রুতই স্বস্তির মধ্যে কমফোর্টেবল লেভেলে চলে আসছে এবং আশা করি এইভাবে যদি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে, যে পিস অ্যান্ড প্রসপারিটি, তাহলে আমাদের প্রসপারিটি ডেফিনেটলি খুব দ্রুত ত্বরান্বিত হবে। তানিম খান। আমি সুজা সাহেবের কথার সাথে একমত পোষণ করতেছি এবং অ্যাকচুয়ালি আমাদের দেশে সব ক্ষেত্রে মানে উন্নয়নের বিকাশের জন্য শান্ত পরিবেশ দরকার। আচ্ছা আচ্ছা। এবং এটা শান্ত পরিবেশের মাধ্যমে কিন্তু আপনার রাজনৈতিক অস্থিতিশীলতা যদি না থাকে তাহলে কিন্তু একটা দেশ অনেক দূরে নিয়ে যেতে পারে। আপনি মালয়েশিয়ার দিকেই তাকান, মালয়েশিয়া কিন্তু একটা সময় আমাদের দেশের থেকে মানে নিম্ন আয়ের দেশ ছিল, সেটা মনে করেন সেই দেশটা তাদের মানে সামঞ্জস্যতা এবং মনে করেন রাজনৈতিক অশৃঙ্খলতা সেখানে নাই বিদায় তারা আজকে মনে করেন কোথায় চলে গেছে। আমি আমার দিক থেকে, আমার মনের দিক থেকে এবং আন্তরিকতার দিক থেকে চাবো যে আমরা সবাই হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং আমরা চাই আমাদের দেশ ফার্স্ট ওয়ার্ল্ডের ভিতরে আমাদের দেশের যাতে অবস্থানটা ভালো থাকে। আমরা সেটা আশা করছি যে আসলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। জনাব সুজাতুর রহমান সুজাত এবং তানিম খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি যেন আমাদেরকে, মোহনা জানাবে গোটা বিশ্ববাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।